বাঙালি তুমি, বাংলার তুমি, তুমি সারা পৃথিবী, তোমার জন্য হে পিতা চির উন্নতশীল। জন্মশতবার্ষিকী উপলক্ষে আলোচনার সূচনা করবার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত স্নেহভাজন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব আলহাজ ব্যারিস্টার জাকির আহমেদকে অনুরোধ করছি। আমি আরএনএন টেলিভিশনের দর্শক শ্রোতা কলা কুশলী এবং সঞ্চালক সহ বিজ্ঞ আলোচকবৃন্দ, আপনাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার রাজনীতির পথ চলার ভালো লাগার, ভালোবাসার প্রিয় রাজনৈতিক জনপদ ব্রাহ্মণবাড়িয়া ৫ রবীন্দ্রনগর এলাকাবাসীর পক্ষ থেকে সবাইকে জানাই মুজিবের শুভেচ্ছা। আলোচনার বিষয়টা অত্যন্ত ছোট্ট একটা বিষয়, মুজিব বর্ষ, কিন্তু আলোচনার ব্যক্তিটা অনেক বড়, অনেক কিছু। এই ছোট্ট একটা শব্দের মাঝে কত কিছু নিহিত, তা একটা টকশোর মাধ্যমে অল্প কয়েকজন আলোচক দিয়ে কিছু সীমিত সময় দিয়ে আলোচনা করে আমার মনে হয় না এটা শেষ করা যাবে। এখানে যিনি আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক ধর্মমন্ত্রী, পানি সম্পদ প্রতিমন্ত্রী, জাতীয় সংসদের হুইপ ছিলেন এবং একটা রাজনৈতিক দলকে নেতৃত্ব দিচ্ছেন, আরেকজন বিশিষ্ট ব্যবসায়ী আছেন। তারা বয়সে আমার চেয়ে অনেক অভিজ্ঞ এবং বেশি, তারা অনেক জানবেন, কিন্তু আমার বয়সটা ব্যক্তিগতভাবে এতটা বেশি নয় যে বঙ্গবন্ধু সম্পর্কে খুব বিশদ বলার কোনো আমি জ্ঞান রাখি, তবে একদম ফেলনাও নয়, 50-এর কাছাকাছি বয়স। আমরা ইতিহাস থেকে যতটুকু জেনেছি, বঙ্গবন্ধু ছিলেন এমন একজন নেতা, সারা পৃথিবীর রাজনীতির ইতিহাসে একমাত্র ব্যক্তি যিনি রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন না, প্রধানমন্ত্রী ছিলেন না, রাষ্ট্রীয় কোনো দায়িত্বে না থেকেও যা বলেছেন, যা নির্দেশ দিয়েছেন, পূর্ব বাংলার সমস্ত মানুষ তা মেনে নিয়েছেন। 7ই মার্চের ভাষণে উনি কি বলেছিলেন? যে আমি যদি হুকুম দেবার না পারি, তোমাদের যার যা আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করতে হবে। তোমরা তাদের বিরুদ্ধে গড়ে গড়ে দুর্গ গড়ে তোলো, তোমরা খাজনা ট্যাক্স বন্ধ করে দিবে, পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে 1 পয়সাও চালান হতে পারবে না, রেডিও টেলিভিশন যদি আমাদের সংবাদ প্রচার না করে বাঙালিরা রেডিও টেলিভিশনে যাবেন না। এই যে নির্দেশগুলো দিয়েছেন, একজন রাষ্ট্রপ্রধান যে নির্দেশগুলো দেন ঠিক সেই নির্দেশগুলোর মতো উনি নির্দেশ দিয়েছেন, এবং ওনার সেই নির্দেশগুলো বাঙালি জাতি অক্ষরে অক্ষরে পালন করেছিল। নাজিম ভাই নিশ্চয়ই একমত হবেন আমার সাথে। বলেছিল তোমরা যার যা আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করতে হবে, এবং এই নির্দেশ অনুযায়ী 7.5 কোটি মানুষ বাঁশের লাঠি হাতে নিয়ে এদেশের আবাল বৃদ্ধ বনিতা সেদিন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। আমাদের শরীরের পশম দাঁড়িয়ে যায়। আমরা তখন ছোট ছিলাম, আমরা যুদ্ধ করার মতো বয়স আমাদের হয়নি, কিন্তু আমরা শুনেছি একজন নেতার নির্দেশে এভাবে একটা নিরস্ত্র জাতি কামান টাঙ্কারের সামনে ঝাঁপায়া পড়ে সারা পৃথিবীর রাজনীতির ইতিহাসে নেই। একজন নেতার অঙ্গুলি হেলুনিতে মাত্র 9 মাস যুদ্ধ করে একটা দেশকে স্বাধীন করে, এবং জাতি সারা পৃথিবীর বুকেও নেই। অনেকে কিন্তু আমাদের জাতিকে নিয়ে, বাঙালি জাতি নিয়ে বাঙ্গাল বলে একটু গালমন্দ করার চেষ্টা করে। আমাদের আবার কিছু কিছু কি বলে 420 মার্কা কিছু বাঙালি আছে যারা বিদেশ থেকে আসার পরে এয়ারপোর্টে এসে বাঙ্গাল বলে গালি দেয়, আমাদেরকে হেনস্থা করার চেষ্টা করে, মনে করে যে বিদেশ গিয়ে তারা বোধহয় অনেকে হয়েছে। এটা আমি সবার কথা বলছি না, যারা এই দেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করেন তাদের কথা বলছি। অনেকে এরকমটা করার চেষ্টা করে। তারা কি জানে যে বাঙালি জাতি সারা পৃথিবীর ইতিহাসে বীরের জাতি? এই বাঙালি মাত্র 9 মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। এই জাতি একমাত্র জাতি সারা পৃথিবীর ইতিহাসে যারা ভাষার জন্য আত্মাহুতি দিয়েছিল। পৃথিবীর কোন দেশ মায়ের ভাষার জন্য আত্মাহুতি দেওয়ার কোনো রেকর্ড নাই। নাজিম ভাই কি ঠিক বললাম কিনা বলেন? অবশ্যই অবশ্যই। আমাদের জাতি যে কোনো দুর্যোগ মোকাবেলায় আমরা শ্রেষ্ঠ। এই ঘূর্ণিঝড় বলেন, বন্যা বলেন, সিডর বলেন, মঙ্গা বলেন, আইলা বলেন, নার্গিস বলেন, হেরিকেন বলেন, এবং সর্বশেষ আল্লাহ চাইতে এই করোনা মোকাবেলায় আমরা যা সারা বিশ্বকে তাক লাগিয়ে আমরা দেখিয়ে দিয়েছি আমরা বাঙালি জাতি বীরের জাতি। ধন্যবাদ। আমি আপনার কাছে আমাকে শেষ করতে দেন। এত সুন্দর আলোচনা বাধা দিলে কথা বলে মজা নাই। আমি জাস্ট শুরুটা করলাম, তার ওনারা বলবেন। বঙ্গবন্ধুর নির্দেশে
সেদিন বঙ্গবন্ধু কিন্তু পাকিস্তানের কারাগারে কিন্তু উনি কিন্তু বন্দী ছিলেন। উনি বলেছিলেন আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। উনি জেলখানায় বন্দী ছিলেন, ওনাকে বলেছিলেন ওখানে কবর করা হয়েছে, তোমাকে সেখানে জ্যান্ত কবর দেওয়া হবে যদি তুমি এই দাবি থেকে না সরে যাও, আর তুমি যদি এই দাবি থেকে সরে যাও তাহলে তোমাকে উভয় পাকিস্তানের প্রধানমন্ত্রী করা হবে। তাহলে উনি কিন্তু লোভের কাছে কিন্তু আত্মাহুতি দেননি, উনি কিন্তু আত্মসমর্পণ করেননি। উনি বলেছেন যে নো, আমি মরে যাব, আমার দুঃখ নাই, কিন্তু আমার লাশটা তোমার বাঙালি জাতির কাছে পাঠিয়ে দাও, আমার বাংলাদেশে পাঠিয়ে দিও। এই যে নেতার নেতৃত্ব গুণ, অনেকে বলেন বঙ্গবন্ধু 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, আমি বলি নো, বঙ্গবন্ধু সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, সর্বকালের। এই নেতা এই বাংলাদেশে আর কখনই আসবে না। শুনেন, নেতা হইতে পারবে, কেউ মন্ত্রী হবে, কেউ রাষ্ট্রপতি হবে, কেউ প্রধানমন্ত্রী হবে, কিন্তু স্বাধীনতার নেতা হওয়ার আর সুযোগ এ বাঙালি জাতির কারো নাই। কারণ আমরা এখন স্বাধীন দেশ, যে নেতার কারণে সারা পৃথিবীর বুকে আজকে আমরা বাংলাদেশ নামের একটি মানচিত্র পেয়েছি, আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি, একটি পতাকা পেয়েছি, লাল সবুজের পতাকা। সেই বঙ্গবন্ধুর সাথে কোনো রাজনৈতিক নেতার তুলনা হয় না। যেমন ইউনেস্কোর রিসার্চ অনুযায়ী 2500 বছরের রাজনীতির ইতিহাসে রাজনৈতিক ভাষণ বঙ্গবন্ধুর ভাষণ, 7ই মার্চের ভাষণ। এটা আবার এক ধরনের বক ধার্মিক আছে, যারা ধর্ম নিয়ে যারা রাজনীতি করার চেষ্টা করে তারা বলবে আমরা নাস্তিক হয়ে গিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ শ্রেষ্ঠ ভাষণ, নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ ভাষণ তো ধর্মীয় অনুশাসন অনুযায়ী। আমি বলছি যে রাজনৈতিক ভাষণের মধ্যে 2500 বছরের ইতিহাসে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ ছিল শ্রেষ্ঠ ভাষণ। আমি আবারও বলি, এটা ছিল রাজনৈতিক ভাষণ, এটা ধর্মীয় অনুশাসন নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কারো তুলনা চলবে না। এখানে আরেকটা কথা আসে, বঙ্গবন্ধুকে স্বাধীনতার কি জাতির জনক বলা যাবে না। জাতির জনক বললে আমাদের মুসলমান ধর্মের মুসলমানিত্ব চলে যায়। এরা কারা? যারা পাকিস্তানের তাবেদার রাজ্য বানাতে চায় বাংলাদেশকে, যারা পাকিস্তানের শাসনতন্ত্রে বিশ্বাস করে, যারা পাকিস্তানের আদর্শে বিশ্বাস করে। অথচ তারা কি জানে যে পাকিস্তানেরও কিন্তু সেই জাতির জনক আছে? তারা কি জানে যে আমাদের যে মুসলিম অধ্যুষিত যে দেশ, সৌদি আরব, ইরান, ইরাক, সেই মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সবগুলো তো মানে তুরস্ক, সবগুলো মুসলিম দেশে কিন্তু জাতির জনক আছে। কিন্তু বাংলাদেশে জাতির জনক থাকতে সমস্যা কোথায়? আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমাদের হযরত আদম আলাইহিস সালাম ছিলেন বিশ্ব মানব জাতির পিতা, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন মুসলিম জাতির পিতা। আর প্রত্যেকটা জাতির একটা জাতির পিতা থাকেন, যার নেতৃত্বে দেশ স্বাধীন হয়, যার নেতৃত্বে দেশ এগিয়ে যায়। বঙ্গবন্ধু হলেন বাঙালি জাতির পিতা। এটার সাথে যেন ধর্মীয় কোনো বিভেদ সৃষ্টি করে আওয়ামী লীগকে যেন বা বঙ্গবন্ধুকে যেন হেনস্থা করার চেষ্টা না করে। আমি আবারও বলি, যারা বাঙালি জাতিকে হেয় করার চেষ্টা করেন, আপনারা বোকা স্বর্গে আছেন। বাঙালি জাতি বীরের জাতি। যারা বঙ্গবন্ধুকে জাতির জনক মানেন না, আপনারা বঙ্গবন্ধুকে জাতির জনক মানতে হবে। এবং বঙ্গবন্ধু বাঙালি জাতির পিতা, এবং বঙ্গবন্ধুর ভাষণ 2500 বছরের ইতিহাসে রাজনৈতিক ভাষণ হিসেবে সারা পৃথিবীতে শ্রেষ্ঠ ভাষণ। ধন্যবাদ। আমি আপনার কাছে আবার আসবো ব্যারিস্টার জাকির সাহেব আপনার আলোচনার জন্য। এরপর আসতে চাই সাবেক সফল মন্ত্রী, সাবেক হুইপ, বিএলডিপির চেয়ারম্যান মাননীয় নাজিমউদ্দিন আল আজাদ, আপনার কাছে। একজন ছাত্র নেতা থেকে টুঙ্গিপাড়া থেকে উঠে এসে একজন জাতির জনক, যিনি ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, যিনি ভাষা আন্দোলন করেছেন, যিনি আমাদের 6 দফা দিয়েছেন, এবং সর্বশেষ তিনি যে স্বাধীন একটি বাংলাদেশের মহান স্থপতি, সেই দেশের আপনি সর্বোচ্চ পর্যায়ে মন্ত্রী পর্যন্ত ছিলেন। আপনি জাতির জনককে, তার আদর্শকে কীভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ আতাউল্লাহ ভাই এবং উপস্থিত বিজ্ঞ আলোচকবৃন্দ, অতিথিবৃন্দ। আমি দূরে এবং কাছে, দেশে এবং বিদেশে সকল শ্রোতা এবং দর্শকদের আন্তরিক অভিনন্দন জানাই এবং শুভেচ্ছা জানাই। এবং এমনই একটা বিষয়ের উপরে আমরা এখানে বসেছি যে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ বিচ্ছিন্ন করে দেখার কোনো সুযোগ নেই। এবং এরকম একটা অর্জন যার, সেই অর্জনটাকে নিয়েই আমরা বসে আছি। কিন্তু বঙ্গবন্ধু তো একদিনে বঙ্গবন্ধু হননি। তার জীবনে টুঙ্গিপাড়ার সেই খোকা, মধুমতি বিধৌত টুঙ্গিপাড়া, সেখানে বেড়ে ওঠা বঙ্গবন্ধু, সেখান থেকে শেখ মুজিব, তারপরে বঙ্গবন্ধু, তারপরে স্বাধীনতার স্থপতি, জাতির জনক। অনেক
রাস্তা হেঁটে আসতে হয়েছে। ইতিহাসের বাঁকে বাঁকে বঙ্গবন্ধুকে আমরা যখন দেখি একজন সংগ্রামী, একজন প্রতিবাদী কণ্ঠ, পর্যায়ক্রমে উনি উঠে এসেছেন গণমানুষের মুক্ত চেতনার, গণমানুষের অধিকার হারা এবং দুঃখী মানুষের মনের অনুভূতি, তাদের নাড়ির স্পন্দন তিনি বুঝতেন। তাই আমি ইতিহাসের পাতায় যদি যাই, শেরে বাংলা একে ফজলুল হক এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী একটা সফরে গিয়েছিলেন। বঙ্গবন্ধু তখন স্কুলে পড়তেন। সেখানে একটা সমস্যা নিয়ে তিনি শেরে বাংলার সামনেই কথা বলেছিলেন। সেদিন দৃষ্টি কেড়ে নিয়েছিলেন গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং শেরে বাংলার এই ছেলেটা, টুঙ্গিপাড়ার এই খোকা। সেই খোকার দিকে তখনই তাদের দৃষ্টি পড়ে এবং ধীরে ধীরে তিনি চলে আসেন বয়সের বর্ষ পরিক্রমায়। আজকে যেন আমরা 100 বর্ষ বলছি, গুনতে গুনতেই তো 100 বর্ষ। তো বিভিন্ন অধ্যায়ে আমরা যখন দেখি তদানীন্তন পূর্ব পাকিস্তানে, তার আগে উনি যখন ছাত্র ছিলেন পাকিস্তান আন্দোলনে, তার বয়সে যুবক এবং আপনার কলকাতা ইসলামিয়া কলেজের ছাত্র ছিলেন এবং উনি বেকার হোস্টেলে থাকতেন। ওনার অনেক বন্ধুদের সাথে যারা মুরব্বী ছিলেন আমরা অনেক কথা শুনেছি। তো উনি সেদিন পাকিস্তান আন্দোলনে যে ভূমিকা রেখেছিলেন, অনন্য সাধারণ ভূমিকা। এবং শেরে বাংলা একে ফজলুল হক উনি কিন্তু লাহোর প্রস্তাব, যেটা ঐতিহাসিক লাহোর প্রস্তাব, যেটা লাহোরে কায়দে আজম মোহাম্মদ আলী জিন্নাহ উনি যখন বক্তৃতা করতেছিলেন, হঠাৎ দেখেন যে হলের মধ্যে একটা নড়াচড়া শুরু হয়ে গেছে। কে? বিশাল দেহধারী একজন মানুষ শেরে বাংলা ঢুকতেছে। তো জিন্নাহ সাহেব তখন বক্তৃতারত ছিলেন। তো জিন্নাহ সাহেব বলছেন যে when lion enters ram go away, যে সিংহ যখন ঢুকতেছে ভেড়া তো এমনি পালিয়ে যায়। সেই লাহোর রেজুলেশনে, সেই লাহোর প্রস্তাবে পাকিস্তান প্রস্তাব বলা হয়। তো শেরে বাংলার প্রস্তাব ছিল যে মুসলিম মেজরিটি তদানীন্তন ভারতবর্ষের যে সমস্ত প্রদেশগুলো আছে তারা স্বাধীন হবে, অর্থাৎ স্টেটস কথাটা ছিল। কিন্তু পরবর্তীতে মোহাম্মদ আলী জিন্নাহ যখন মুসলিম লীগের নেতৃত্ব নিলেন এবং উনি তখন এই 2 নেশন থিওরি ইন্ট্রোডিউস করলেন এবং এটা এই 2 নেশন থিওরিতে উনি বললেন যে দেয়ার ইজ অনলি ওয়ান নেশন, নো দেয়ার ইজ, মহাত্মা গান্ধীর লাহোর রেজলিউশনে বলছে যে দেয়ার ইজ অনলি ওয়ান নেশন, দে আর ইন্ডিয়ান্স অ্যান্ড উই ওয়ান্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া ফর ইন্ডিয়ান্স। তখনই জিন্নাহ সাহেব বললেন যে মাই ফুলিশ কংগ্রেস মিস্টার গান্ধী always counts that 1 + 1 is equal to 2, but it is an established fact that 1 + 1 is equal to 1 + 1 is equal to 1. Gandhi, Jinnah, 1 + 1 is equal to 2, and there is another nation living in India, the Indian Muslims, and we want independent India for Indian Muslims only, independent state for Indian Muslims, separate. এটা হলো 2 নেশন থিওরি। কিন্তু শেরে বাংলা এতে বিশ্বাসী ছিলেন না। শেরে বাংলা চাইছিলেন গ্রেটার বেঙ্গল স্বাধীন, আসাম এবং বেঙ্গল নিয়ে এটা চেয়েছিলেন। কিন্তু এখানে একটা ঘটনা আছে বঙ্গবন্ধুর আত্মজীবনের মধ্যে আপনারা পাবেন যে ওনারা যখন পাকিস্তান আন্দোলনে সোচ্চার, তো উনি শেরে বাংলার বিরুদ্ধে কিছু কথা বলেছিলেন। তো ওখানে শ্রোতাদের মধ্যে থেকে অনেকে বলেন যে আপনি আর যাই বলেন বঙ্গবন্ধুর কথা, কিন্তু শেরে বাংলার বিরুদ্ধে কোনো কথা বলবেন না। শেরে বাংলা দেশের মানুষের হৃদয়ের মণিকোঠাতে আছেন। তো এইটা কেন আমি এই কথাটা তুললাম, শেরে বাংলা চাইছিলেন যেটা জিন্নাহ সেটাকে এসটা সরিয়ে দিয়ে স্টেটে নিয়ে আসলেন এবং ভাষা আন্দোলনে যে শুরু, জিন্নাহ যখন পাকিস্তান হওয়ার পরে এই পূর্ব ইন্ডিয়ান ইস্ট পাকিস্তানে আসলেন, তখন ভাষা নিয়ে কথা হতো যে উর্দু অ্যান্ড উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। প্রতিবাদ শুরু হয়ে গেল।
বঙ্গবন্ধু কিন্তু শেরে বাংলার এই কনসেপ্টটা ধারণ করেছিলেন। 47 স্বাধীন হওয়ার পরেই বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন ওদের সাথে আমাদের হবে না। এইবার তিনি ছাত্রলীগ গঠন করলেন, ধীরে ধীরে 52 আসলো, অনেক আপনার 62 আপনার শিক্ষা আন্দোলন, 69-এর গণ আন্দোলন এবং 70-এর নির্বাচন। পরবর্তীতে কি হলো অবস্থাটা, বঙ্গবন্ধু বিকেম দ্য লিডার অফ দ্য মেজরিটি পার্টি অ্যাট দ্যাট টাইম। এখানে আপনার ক্ষমতাটা কে পাবে, তো গণতন্ত্রের রায় তো তিনি মেজরিটি পার্টির লিডার। এখানে যে গড়ি মসজিদ, এই জায়গাটা আমি পরে আসতেছি, আমি রেখে দিলাম আমার কথা। বঙ্গবন্ধু শেরে বাংলার ওই স্বপ্ন তাকে ধারণ করেছিলেন, পরপরই উনি বুঝতে পেরেছিলেন এবং উনি ওনার বোঝার কারণে এবং সেইটাকে উনি আস্তে 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 আপনার যুক্তফ্রন্ট যখন 21 দফা নিয়ে 54 নির্বাচনে একটা টেস্ট খেলা হয়ে গেল। দেখা গেল যে ওই পশ্চিম পাকিস্তানের সাথে পূর্ব পাকিস্তানিদের মিল হবে না। এরা ক্ষমতা পেয়েও মেজরিটি গণরায় পাওয়ার পরেও তাদেরকে এখানে দেশ চালাতে দেওয়া হয়নি। ক্ষমতা থেকেও ষড়যন্ত্র হয়েছে, 92 ক ধারা, হেন তেন, 58 মার্শাল্লাহ, বিভিন্নভাবে ধাপে ধাপে আপনার বাংলাদেশটাকে আমরা আরও কাছাকাছি পেয়ে অনেক নেতা কিন্তু সেদিন অনেক কিছু উচিত কথা বলেছেন, কিন্তু সবাইকে ছাড়িয়ে একজনই ফুটে উঠলেন মনুমেন্টের মতো, তিনি হচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ধন্যবাদ আপনাকে আপনার প্রাণবন্ত আলোচনার জন্য এবং ইতিহাস ভিত্তিক আলোচনা করলেন। আমরা এখন আলোচনায় যেতে চাই RNN টেলিভিশনের মাননীয় চেয়ারম্যান, বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব আলহাজ মোহাম্মদ চান মিয়া, আপনার কাছে মুজিবের দর্শন সম্পর্কে, মুজিবের আদর্শ সম্পর্কে যদি বলেন আপনি। ধন্যবাদ আতাউল্লাহ সাহেব। বঙ্গবন্ধু শতবর্ষী উপলক্ষে যে কথা আমাদের বলা দরকার বা বলতে ইচ্ছে করে, এটা আমার মনে হয় কি যে বঙ্গবন্ধু আজও বেঁচে আছে। কারণ আমি তখন খুব ছোট, লিবারেশন পিরিয়ড, 9 বছর বা 9 থেকে 10-এর মধ্যে আমার বয়স ছিল। রেসকোর্স ময়দানে আমার আসার সুযোগ হয় নাই, কিন্তু রেডিওর বক্তৃতায় বঙ্গবন্ধুরে প্রতি আমার যে শ্রদ্ধাবোধ এসেছে সেটা এখনো মনে হয় সেই সোহরাওয়ার্দী ময়দানের 7 মাসের সেই ভাষণ, ওটা যেমন আমার বুকের মধ্যে এখনো জেগে আছে। তো বলতে চাই, যদি এই আমাদের বঙ্গবন্ধু যদি এই দেশে স্বাধীনতার ডাক না দিত, তাহলে হয়তো আজও আমাদের বাংলাদেশ নামে একটি দেশ, একটি মানচিত্র, একটা পতাকা আমরা পেতাম না। কিন্তু সেই ব্যক্তিটি ক্ষমতায় আসার কিছুদিনের মধ্যেই তার সপরিবারে মৃত্যুবরণ করেছে। এটা আমরা যারা বাংলাদেশের মানুষ, এই জাতির জনকের এই মৃত্যুকে মেনে নিতে পারতেছি না। এটা যেমন কি একটা অলৌকিক ঘটনা ঘটে গেল। এটা মৃত্যু নয়, হত্যাকাণ্ড, হত্যা। তাকে যে হত্যা করে সপরিবারে হত্যা করে, এই হত্যার জিনিসটাই আমি মেনে নিতে পারতেছি না, যে যেই লোকটি এতবার জেল খাটলো, প্রায় 13 বছর, তার সাথে আরো অনেক নেতারাও জেল খাটলো, কিন্তু সেই ব্যক্তিটিরে আমরা 5টা বছর এই দেশ শাসন করার সুযোগ দিতে পারলাম না। এটা আমাদের অবশ্যই ব্যর্থতা। ধন্যবাদ। আমরা আবার আপনার কাছে আসবো। এই যে বঙ্গবন্ধুকে হত্যা করলেন, আলহাজ চান মিয়া সাহেব বললেন, সপরিবার হত্যা করলেন। এই যে জীবিত বঙ্গবন্ধু হচ্ছে বর্তমান মৃত শেখ মুজিবুর রহমান অনেক বেশি শক্তিশালী। আজকে সারা পৃথিবীতে মুজিব শতবর্ষ উদযাপন হচ্ছে।
ওরা খুনিরা চেয়েছিলেন বঙ্গবন্ধুকে হত্যা করতে, কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করলো, তার আদর্শকে হত্যা করা যায়নি। যদি বলেন ব্যারিস্টার জাকির সাহেব। আপনি তো বলেই ফেললেন, মূলত একজন মানুষকে পার্থিব জীবন থেকে সরিয়ে ফেলা সম্ভব, কিন্তু তার কর্মগুলোই, তার আদর্শকে, তার নৈতিকতা বোধ, এগুলো কখনো মুছে ফেলা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে নেই, কিন্তু উনি ধর্মীয় অনুশাসন রেখে গেছেন। ওনার সেই অনুশাসন অনুযায়ী আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাস করি, আমরা কিন্তু আল্লাহর ইবাদতে মশগুল থাকি। ঠিক তদ্রূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কেউ দেখিনি, কিন্তু ওনার জন্য কিন্তু সারা পৃথিবীর 180 কোটি মুসলমানের হৃদয় কাঁদে। এটা তার আদর্শ। একজন মানুষ হিসেবে, শ্রেষ্ঠ মানুষ হিসেবে মানব জাতিকে উনি যে দীক্ষা দিয়ে গেছেন, সেটা হলো সারা পৃথিবীর মুসলিম জাতির জন্য একটা মেসেজ। উনি ছিলেন আমাদের জন্য প্রতীক। তদ্রূপভাবে বাঙালি জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি আমাদের যে নৈতিকতা বোধ শিখিয়েছেন, উনি যে আদর্শের কথা শিখিয়েছেন। আমরা যারা আওয়ামী লীগ করি, আমরা যারা বঙ্গবন্ধুকে ভালোবাসি, অনেকে আমরা বঙ্গবন্ধুর আদর্শের কথা বলি। আসলে আদর্শটা কি? উনি কি আদর্শ রেখে গেছেন? ওনার মধ্যে ছিল রাজনৈতিক আদর্শ, ওনার মধ্যে ছিল সাহস, ওনার মধ্যে ছিল দূরদর্শিতা। যেমন নাজিমউদ্দিন ভাই বললেন, সেই মধুমতি তীর থেকে টুঙ্গিপাড়া বাংলাদেশের একটি সবচেয়ে অনুন্নত এলাকা। আমি গিয়েছি কয়েকবার। আমার শুধু একটাই চিন্তা যে এমন একটি অনুন্নত এলাকা থেকে একজন শেখ মুজিবুর রহমান কিভাবে জাতির নেতৃত্ব দিলেন। উনি যে পর্যায়ের নেতৃত্ব দিয়েছেন, সেই পর্যায়ের ধারে কাছেও কিন্তু ওনার গোষ্ঠী জ্ঞাতির বা পরিবারের কেউ ছিলেন না। তাহলে ওনার চিন্তা ছিল যে আমি নেতৃত্ব নেতৃত্ব দেওয়ার যে একটা গুণাবলী, তার মধ্যে কিন্তু ছোটবেলা থেকেই ছিল। উনি যে কথাটা উদ্ধৃত করলেন যে হোসেন শহীদ সোহরাওয়ার্দী সাহেব এবং মাওলানা ভাসানী সাহেব শের বাংলাকে ফজলুল হকের যে স্কুল ভিজিটের কথা বললেন, আমি যতটুকু জানি তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিল ক্লাস 4 এর ছাত্র, চতুর্থ শ্রেণীর ছাত্র। একটা চতুর্থ শ্রেণীর একটা বাচ্চা ছেলে, উনি দেশের কর্ণধারদের সামনে দাঁড়াতে পারে, তার কত বড় সাহস থাকতে হয়, কত বড় সততা থাকতে হয়। বঙ্গবন্ধুর আদর্শটা হলো সততা, সৎ সাহস। তার মধ্যে ছিল মনুষ্যত্ববোধ, তার মধ্যে ছিল আন্তরিকতা। যেমন আমি কয়েক বছর আগে একটা রিক্সাওয়ালাকে বলতে শুনলাম, সে বঙ্গবন্ধুর কথা বলে। তা আমি বললাম যে তুমি বঙ্গবন্ধু কি দেখছো কোনোদিন? তুমি কেন চাচা এই বঙ্গবন্ধুর কথা বলো? বলে যে আমাকে একবার, আমি যখন ছোট তখন ওনার বাড়ি কোন এলাকা জেনেছিল, বলে যে আমার এলাকায় শেখ মুজিবুর রহমান গিয়েছিল, তা আমাকে পিঠে হাত বুলিয়ে দিয়েছিল, আমি সেই থেকে ওনার ভক্ত হয়ে গেছি। তাহলে আমি বললাম, ওনার শরীরে কি কারেন্ট আছে? আপনার শরীরে এরকম আদর্শ? বলছে ওই যে হাতটা বুলাইলো, এই হাত বুলানোর পরে আমার কাছে কেন যেন মনে হলো যে আমার সব কিছুই পরিবর্তিত। বলছে সেই থেকে এখন আমি আমার 14 জেনারেশনের কেউ আর বঙ্গবন্ধুর আদর্শের বাইরে নেই, বঙ্গবন্ধুর চিন্তা চেতনার বাইরে নেই। এই যে মানুষের মধ্যে একটা আন্তরিকতা, আমি আপনাকে হাত বুলা দিলে আপনি 1 ঘন্টা পরে মনে রাখবেন না, কিন্তু উনি একটা হাত বুলিয়ে দিল আর 50 বছর পর্যন্ত ওই লোকটা ভুলে নাই। তাহলে কি ছিল জাদুর কাঠি? এটা ছিল তার আদর্শ, তার মহত্ববোধ। যেমন উনি মানুষকে আপন করে নিতেন খুব সহজে। আমি একটা উদাহরণের কথা বলি। আমি টোটাল বিষয়টা আমি হয়তো পরিষ্কার আমি হয়তো বলতে পারছি না, আমি ঘটনাটা যতটুকু জানি। উনি কোনো এক এলাকায় ভিজিটে গিয়েছিলেন, উনি সম্ভবত তখন রাষ্ট্রপ্রধান। তো যাওয়ার পরে ওই এলাকার মানুষ দাবি করেছিলেন যে বঙ্গবন্ধুর কাছে একটা ব্রিজ করে দিতে হবে, ব্রিজ বা কালভার্ট করে দিতে। উনি বলছে ঠিক আছে, এটা করতে কত লাগবে? বলছে 10,000 টাকা বা অ্যাপ্রক্সিমেট এরকম। উনি বলছে ঠিক আছে, জেলা আওয়ামী লীগের যে সভাপতি বলছে যে ও যোগাযোগ করবে, আমি এই টাকাটা দিয়ে দিব, ব্রিজ বা কালভার্টটা হয়ে যাবে। তো অ্যাকর্ডিংলি ওই সভাপতি সাহেব ঢাকায় আসলেন। আসার পর বঙ্গবন্ধুর কাছ থেকে যথারীতি টাকাও নিলেন, কিন্তু টাকা নেওয়ার পরে উনি কিছু টাকা ব্যয় করে ফেললেন। কিছুদিন উনি এলাকায় যাচ্ছে না, এলাকার মানুষ খবর পেল যে টাকাটা উনি নিয়েছেন। তখন এলাকার লোকজন ওনার বিরুদ্ধে অভিযোগ করার যে বঙ্গবন্ধুর কাছে আসলেন 32 নম্বর বাড়িতে, এসে বললেন যে মিস্টার অমুক তো টাকাটা আত্মসাৎ করেছে, আমরা এখন ব্রিজ করবো কিভাবে? তো বঙ্গবন্ধু বললেন তোমরা এখন না, কালকে সকালে আসো। পরের দিন তাদেরকে ডাকলেন, ওই সভাপতিকে ডাকলেন। তো বঙ্গবন্ধু তো টাইম দিছে, জানে যে ওরা আসছে, এবং উনি উপর থেকে 10,000 টাকা পকেটে নিয়ে নিচে গেলেন, গিয়ে বললেন যে মিস্টার অমুক, তোমাকে যে আমি বলে আসলাম, তোকে যে আমি বলে আসলাম যে এই টাকাটা আমি দিব, তুই যে টাকাটা নিলিও না, ব্রিজও হলো না, তো আমার জনগণের কি হবে আর তোর নেতৃত্বের কি হবে? টাকাটা উনি নগদে দিয়ে দিলেন। দেওয়ার পরে যারা অভিযোগ করলো তারা তো বললো, জানি তাহলে আমরা তো মিথ্যা অভিযোগ করলাম। তারা একটু বিব্রত হয়ে গেলেন। আর যে টাকাটা নিয়ে খরচ করে ফেললো সে তো অপরাধী হয়ে গেল।
কি করলো, তারা চলে গেল। পরে সে আবার ঘুরে আসলো, আয়সা বঙ্গবন্ধু পায়ে ধরে সালাম করে বললো আমি জীবনে আর কোনোদিন এই ভুল করব না। বললো যে আপনি যে এই কাজটা করলেন লিডার, কারণটা কি? বললো যে শোন, আমি যদি আওয়ামী লীগের সভাপতি হই আর তুই যদি আমার আওয়ামী লীগের জেলার সভাপতি হস, তোকে যদি আমি তোর নেতাকর্মীদের কাছে ছোট করি, তাহলে আমি শেখ মুজিবুর রহমান কি বড় হই? চিন্তা করতে পারছেন যে কত বড় মনের মানুষ হলে এটা সম্ভব। সেই থেকে নাকি ওই লোক কোনোদিন আর বিপদগামী হয় নাই এবং ওই ব্রিজ কালভার্ট যথারীতি হয়েছে এবং বঙ্গবন্ধুর কাছে সে সারেন্ডার করে ক্ষমা চেয়ে নিছে। এই যে মহানুভবতা, এই যে উদারতা, মানুষকে ভালোবাসা, মানুষকে আপন করে নেওয়া, আজকে বঙ্গবন্ধুকে নিয়ে, বঙ্গবন্ধুকে যারা স্বীকৃতি দিতে চায়নি, যারা পরবর্তীতে ক্ষমতায় ছিল, তারা বঙ্গবন্ধুকে মানে নামটা ইতিহাস থেকে মুছে দেওয়ার জন্য চক্রান্ত করেছিল। এই যে অমুকের সংসার ভাঙে, তমুকের সংসার জোড়া দেয়, অমুকের চাকরিতে প্রমোশন দেয়, এটা কি কেউ অস্বীকার করবে? বঙ্গবন্ধু এই দেশ স্বাধীন করেছিল বলে, স্বাধীন বাংলাদেশ হয়েছিল বলেই তো আজকে অনেক সাধারণ মেজর থেকে অনেকে রাষ্ট্রপ্রধান হয়েছিল, সেনা প্রধান হয়েছিল, আজকে ওনারা মন্ত্রী হয়েছিল, আজকে আমরা এখানে বসে কথা বলার সুযোগ পাচ্ছি। আজকে যদি বঙ্গবন্ধুর যদি জন্ম না হতো, তার আগে তো অনেক নেতাদের জন্ম হয়েছিল বাংলাদেশে, তারা তো কেউ স্বাধীনতার নেতৃত্ব দিতে পারেনি। তাদের কি ক্ষমতা কম ছিল, যোগ্যতা কম ছিল? এটা আল্লাহর একটা রহমত থাকতে হয়। তা আমি যতগুলো কথাই বললাম, কোনো কথাই কিন্তু ধর্মের সাথে কনফ্লিক্ট করে এমন কথা আমি বলি না। আমি শুধু বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজগুলো করার জন্য কাউকে না কাউকে আল্লাহ মনোনীত করেন। যেমন সারা পৃথিবীর মুসলমানদের জন্য, সারা পৃথিবীর মানুষের রহমত হিসেবে, রাহমাতুল্লিল আলামিন হিসেবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রেরণ করেছিলেন আমাদেরকে, আমাদের মানব জাতির রহমত হিসেবে, আমাদের মানুষ জাতির রহমত হিসেবে আল্লাহ ওনাকে প্রেরণ করেছিলেন। উনি যেমন আমাদের জন্য রহমত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। কিন্তু আবার ফেরাউন নমরুদকে কিন্তু আল্লাহ দুনিয়ায় পাঠাইছিলেন, যারা নাকি এই মানব জাতির ক্ষতির জন্য নিদর্শন হিসেবে তারা কিন্তু অপকর্ম করে গেছেন। তাই সবাই, আমি আপনি আমরা সবাই বঙ্গবন্ধু হতে পারবো না, কিন্তু বঙ্গবন্ধুর আদর্শের একজন অনুসারী হইতে পারবো। তাই বলবো যে আদর্শকে, মানুষকে সরিয়ে ফেলা যায়। আমি আপনি আমরা আজকে চারজন এখানে আছি, কালকে সকালে কেউ নাও থাকতে পারি, কিন্তু আমাদের কথাগুলো থেকে যাবে। আমার কথা হলো যে সত্য কথা, ন্যায় কথা বলতে হবে। দেশ মাতৃকার জন্য যে নেতা আত্মাহুতি দিতেও কার্পণ্যতা করেননি। আমরা ইতিহাস থেকে শুনেছি যে 75-15 আগস্টে বঙ্গবন্ধুকে যখন হত্যা করার জন্য 32 নম্বর বাড়িতে অ্যাটাক করে, বেগম মুজিব বলেছিলেন যে তোমাকে হত্যা করার জন্য বাড়িতে অ্যাটাক করেছে, তুমি পালিয়ে যাও। উনি বলেছেন না, আমি পালিয়ে, শেখ মুজিবুর রহমান পালিয়ে যেতে পারে না, আর শেখ মুজিবুর রহমানকে হত্যা করতে পারে বা আক্রমণ করতে পারে এই সন্তান এই বাংলায় কেউ জন্ম হয়নি। এই যে তার সাহস, এই যে তার উদারতা, এই যে তার মানে মধ্যে যে মানুষের বিশ্বাস, সেই বিশ্বাসকে আলিঙ্গন করে বঙ্গবন্ধু কিন্তু গুলিগুলো বুকেই নিয়েছিলেন। আমাকে যদি এখানে অ্যাটাক করে, আমি কিন্তু পালানোর চেষ্টা করব, গুলি রাখবে বুকে নয় পিঠে। বঙ্গবন্ধুর গুলিগুলো কিন্তু সবগুলোই বুকে লেগেছিল, উনি বুকে কিন্তু গুলিগুলো নিয়েছিলেন, অর্থাৎ মৃত্যুকে উনি আলিঙ্গন করেছিলেন এই বাঙালিকে ভালোবেসে। অনেক নেতাদের লাশ কিন্তু খাটের নিচেও পাওয়া গিয়েছিল, তাহলে বাঁচার জন্য চেষ্টা করেছিল। তাহলে সুতরাং আমি কাউকে গালমন্দ করতে চাই না, আমি শুধু বলতে চাই বঙ্গবন্ধুর আদর্শকে স্বীকার করতে হবে, তার সততা, তার সাহসিকতা, তার দেশপ্রেম, এগুলাকে স্বীকার করতে হবে। আজকে আপনি যে প্রশ্নটা প্রথম বললেন যে মৃত মুজিবের চেয়ে জীবিত মুজিব আজকে কতটুকু শক্তিশালী, হ্যাঁ, তার আদর্শের কারণে, তার সততার কারণে, তার নৈতিকতা বোধ, তার দেশপ্রেম, তিনি দেশকে ভালোবাসতেন বলেই আজকে এত অনুন্নত এলাকা থেকে উঠে এসে সারা বাঙালি জাতিকে একজন শেখ মুজিবুর রহমান নেতৃত্ব দিতে পেরেছিলেন। এটা কিন্তু সোজা কথা নয়, এটা কিন্তু একদমই আপনি বিশ্লেষণ করলে, আপনি অক্ষরে অক্ষরে বিশ্লেষণ করে দেখবেন যে যার পরিবারের মধ্যে এরকম নেতৃত্ব দেওয়ার কোনো রেওয়াজ ছিল না, মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে একজন সেই খোকা থেকে শেখ মুজিবুর রহমান থেকে বঙ্গবন্ধু, জাতির জনক, পরবর্তীতে জাতির পিতা, উনি এই জাতির জনকে পরিণত হয়েছেন। এটা কিন্তু আপনি শুধু আলোচনা করে সীমাবদ্ধ রাখা যাবে না। আমি বলতে চাই, আমরা যারা এই দেশকে ভালোবাসি, দেশকে ভালোবাসা কিন্তু ইমানের অঙ্গ, মানুষকে ভালোবাসা আমাদের নৈতিক দায়িত্ব। তাই আমি বলবো, যে দিল করেন, বঙ্গবন্ধুকে ভালোবাসার জন্য আপনি আওয়ামী লীগ করার দরকার নাই, বঙ্গবন্ধুকে ভালোবাসার জন্য আপনি এমপি মন্ত্রী হওয়ার দরকার নাই। বঙ্গবন্ধুকে ভালোবাসতে হলে এই দেশকে ভালোবাসলে, এই দেশের স্বাধীনতাকে বিশ্বাস করলে, মুক্তিযুদ্ধের চেতনায় যদি বিশ্বাস করেন এবং আগামী প্রজন্মের জন্য কি সুন্দর বাংলাদেশ যদি আপনি প্রত্যাশা করেন, তাহলে বঙ্গবন্ধুকে আপনি ভালোবাসতে হবে, বঙ্গবন্ধুকে স্বীকার করতে হবে। ধন্যবাদ। আপনার কাছে আবার আসবো মাননীয় সাবেক মন্ত্রী নাজিমউদ্দিন আলাজাদ সাহেব। আপনি সাবেক সফল ধর্মমন্ত্রী ছিলেন, পানি সম্পদ মন্ত্রী ছিলেন। আমি একটা বিষয় বলতে চাই, বঙ্গবন্ধু যে 4জন নেতা ছিলেন খুব বেশি শ্রদ্ধা করতেন, শেরে বাংলা সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী সাহেব, মৌলানা তর্কবাগীশ, 2জন ছিলেন মৌলানা। এবং বিশেষ করে
উনি ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। যদিও উনি ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী, কিন্তু তিনি ধর্মের প্রতি খুব অবিচল ছিলেন। আচ্ছা, এবং তিনি ধর্ম আলেম ওলামাদের পছন্দ করতেন, নিজের ধর্মের প্রতি তিনি খুব নিষ্ঠাবান ছিলেন। এই বিষয়গুলি নিয়ে যদি একটু বলেন। ধন্যবাদ। বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা একটা বিশাল ব্যাপার। একটু আগে ব্যারিস্টার সাহেব সুন্দরভাবে বলেছেন, এবং আমি মনে করি যে আপনি যে পয়েন্টগুলো উঠালেন এখন এই মুহূর্তে, যে 4 নেতার কথা বলেছেন, বঙ্গবন্ধু প্রত্যেক নেতার স্নেহভাজন ছিলেন এবং তিনি তাদের কাছে শিখেছেন, এবং তিনি তার দেশপ্রেম হিমালয়ের মতো উঁচু, এবং তিনি যে স্বপ্নটা দেখেছিলেন একটি নিপীড়িত নিষ্পেষিত একটি অঞ্চলের মানুষের মুক্তির স্বপ্ন দেখেছিলেন। এবং সেই ক্ষেত্রে আপনি মনে করেন যে বঙ্গবন্ধু যখন আমাদের 10ই জানুয়ারি 1972 পাকিস্তান থেকে তার স্বদেশে প্রত্যাবর্তন করেছিলেন, এবং রেসকোর্স মাঠে উনি একটা ভাষণ দিয়েছিলেন। যে কথাটা আমি ঘুরে আসলাম আপনার পয়েন্টে, যে উনি ইসলামিক ফাউন্ডেশন বা এসব, ওনার ভাষণে কিন্তু উনি বলেছিলেন যে আজ থেকে ইন্দোনেশিয়া হলো বিশ্বের বৃহত্তম মুসলিম কান্ট্রি, আর তারপরেই বাংলাদেশ হলো দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি। এই মুসলিম শব্দটা যে উনি উচ্চারণ করলেন, এখানে তো অনেক মেসেজ আমরা পেয়ে যাই। বাঙালি, আবার উনি বললেন আমি বাঙালি, আমি মুসলমান, এবং ওনারা বলে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা হয়েছে। আমি আসি, আপনি একটু ধৈর্য ধরেন। আমি বাঙালি, আমি মুসলমান। আর বলেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে উদ্দেশ্য করে, কবিগুরুর একটা কবিতা বাঙালিদের নিয়ে কিছু অংশ, 7 কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি। তার বঙ্গবন্ধু এই ভাষণে বলেছিলেন, কবিগুরু দেখে যান বাঙালি আজ মানুষ হয়েছে। তো বাঙালি আমার ভূখণ্ডে, বাঙালি আবার আমাদের ভারতের পশ্চিম বাংলাও তো তারা বাঙালি, তারাও বাঙালি বলে, কিন্তু তারা বলে আমি ইন্ডিয়ান বলে না, ওরা বাঙালি বলে। কিন্তু বাঙালি এবং মুসলিম মেজরিটি, এই কথাটা তো আমরা আজকাল ভুলে যাচ্ছি। ইসলামী ফাউন্ডেশন উনি যোদ্ধাদের জারি করেছিলেন, ওটা তার ধর্মীয় চেতনার আলোকে। শেরে বাংলা চেহারা দেখলে মনে হতো শেরওয়ানি পরা শেরে বাংলা, খাঁটি বাঙালি, খাঁটি মুসলিম। বঙ্গবন্ধু সেই চেতনারই একজন বিশ্বাসী মানুষ ছিলেন, এবং সেই কারণে উনি ইসলামী ফাউন্ডেশন শুধু করেননি, উনি ঘোল দৌড় জুয়া এবং এই কিছু সব বন্ধ করে দিয়েছিলেন। এটা তো তার কোন চেতনার আলোকে? এই যে কাকরাইলের মসজিদ অফ করে দেওয়া, এটাও বঙ্গবন্ধুর করা। টঙ্গীর যে বিশ্ব ইজতেমার মাঠ, এটা বঙ্গবন্ধুই করেছিলেন, আর কেউ তো করেনি। এবং এই যে ইসলামী ফাউন্ডেশনের আজকে যে বিস্তৃতি, যাই বলেন না কেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল অনেক কিছু করার, এবং অনেকের চক্ষু রাঙানিকে ভেদ করে উনি ওআইসিতে গেছিলেন। এটা আবার আর এক পয়েন্ট আপনি আসলেন, বঙ্গবন্ধুকে আটকাবে কে? উনি আলজেরিয়ায় যখন জোট নিরপেক্ষ সম্মেলনে গিয়েছিলেন, বুড়ো আঙ্গুল দেখানো কিউবার ক্যাস্ট্রো আমেরিকাকে সবসময় বুড়ো আঙ্গুল দেখাইছে। সেই কিউবার ক্যাস্ট্রো যখন বঙ্গবন্ধুর সাথে কর্মর্দন করেন, তখন বলেছিলেন আমি হিমালয় দেখিনি, কিন্তু আমি শেখ মুজিবকে দেখেছি। এলো বঙ্গবন্ধু। এবং বঙ্গবন্ধু কে? আমাদের 56,000 বর্গ মাইলের বঙ্গবন্ধু হলেও বিশ্বের যত নেতা, নির্যাতিত নিপীড়িত মানুষের যারা নেতৃত্ব দিয়েছেন, তারা যারা প্রাত্যস্মরণীয় আছেন, তাদেরকে সবাইকে ছাড়িয়ে ইন্দোনেশিয়ার শোয়েক অন্ন বলেন, আলজেরিয়ার বেনবেল্লা বলেন, ঘানার নক্রুমা বলেন, কিউবার ক্যাস্ট্রো বলেন, এবং আরও যারা, এবং মহাত্মা গান্ধী বলেন, জিন্না বলেন, বঙ্গবন্ধু কিন্তু তাদের ওর থেকে অনেক ঊর্ধ্বে। এবং আমি জিনিসটা বলি আপনাকে, এইভাবে
যখন কথাটা উঠালেন, নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি স্বাধীন ভারতবর্ষের স্বপ্ন দেখেছিলেন, স্বাধীন ভারতবর্ষের স্বপ্ন দেখেছিলেন নেতাজি। ধন্যবাদ। আমি আপনার কাছে আবার আসি। আমি আমি বলি নেতা না, এটা আমাকে বলতে দিতে আচ্ছা, হবে না, আচ্ছা, কেটে বলুন। যাবে। আচ্ছা। নেতাজি যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি যে বিরাট বাহিনী তৈরি করেছেন, আজাদ হিন্দ ফৌজ, ব্রিটিশকে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে মুক্ত ভারতবর্ষ করার প্রতিশ্রুতি নিয়ে তিনি এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু সেই গতিটা রোধ হয়ে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, যখন ভারতবর্ষের তদানীন্তন নেতৃবৃন্দ, জিন্না বলেন বা মহাত্মা গান্ধী বলেন বা জওহরলাল নেহরু বলেন, আরও যারা ছিলেন, তারা ব্রিটিশকে সহযোগিতা করেছিল। কেন? ব্রিটিশ বলে আমরা যুদ্ধের পরে আমরা ভারতকে স্বাধীন ভারত দিয়ে চলে যাব। তার মানে তারা চেয়েছিল ডোমিনিয়ন স্ট্যাটাসের স্বাধীনতা। মহাত্মা গান্ধী বলেন, জিন্নাই বলেন, আর সুভাষচন্দ্র বসু বলেছিলেন যে আমি স্বাধীন ভারতের সশস্ত্র সংগ্রামের মাধ্যমে। আজকে বাংলাদেশে আলোচনার মাধ্যমে পাকিস্তান ভারত হয়েছে, আজকের বাংলাদেশের সশস্ত্র সংগ্রামের মাধ্যমে হয়েছে। সুভাষচন্দ্র বসুর সেই স্বপ্ন বঙ্গবন্ধু বাস্তবায়ন করেছেন। অর্থাৎ যারা নিগৃহীত মানুষের নেতা হয়েছেন, যারা স্বাধীনতা দিয়েছেন, স্বাধীনতার নেতা হয়েছেন, জাতির জনক হয়েছেন বিভিন্ন দেশে, তাদেরকে ছাপিয়ে বঙ্গবন্ধু এক অনন্য উচ্চতায় যে দাঁড়িয়ে আছেন। এই ধরনের রক্তক্ষয়ী স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ করে আর কোনো দেশ স্বাধীন হয়েছে না, হয়নি। আলোচনার মাধ্যমেই স্বাধীন হয়েছে। তাদেরও ত্যাগ ছিল, ইতিহাসের পাতায় অনেক ত্যাগ আছে, জালিয়ানওয়ালাবাগ, বিভিন্ন ধরনের। কিন্তু এই ধরনের সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর যে স্বপ্নের ভারতবর্ষ ছিল, সেটা হয়তো বঙ্গবন্ধু পারেননি, কিন্তু বঙ্গবন্ধু প্রমাণ করেছেন যে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে একটি স্বাধীন দেশ করা সম্ভব, এবং তিনি সেই কৃতিত্বের অধিকারী। এইটাই আমি বলতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে, আপনি অনেক সুন্দর আলোচনা করেছেন। এখন আমি যেতে চাই জনাব আলহাজ মোহাম্মদ চান মিয়া। আগে ছিল বাংলাদেশে খাদ্য ঘাটতির দেশ, এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। সেই স্বাধীন বাংলাদেশ হয়েছিল বলে জাতির জনক স্বাধীনতা এনে দিতে পেরেছিলেন বলছে আজকে পদ্মা সেতু হচ্ছে। আগে ছিল একটা টেলিভিশন বিটিভি, তাও 2-1 ঘন্টা করে চলতো। আজকে অনেকগুলি টেলিভিশন হয়েছে, আজকে RNN টিভি হয়েছে, আজকে বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশে গেছে, ঘরে ঘরে বিদ্যুৎ। এই যে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ, যেটা স্বপ্ন দেখেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু, এটাকে আপনি কিভাবে দেখেন? এটাকে আমি একটু পিছনের থেকে আসতে চাই। বলেন। আমার বয়স যখন 9, 9.5 অথবা 10 বছর হতে পারে, মুক্তিযুদ্ধ চলছে। আমি মুক্তিযুদ্ধ হতে পারিনি, কিন্তু মুক্তিযোদ্ধাদের আপনার খাবার দাবার আমার মা রান্না করে দিত। আমি নিয়ে ওই মসজিদের মধ্যে তারা থাকতো, ওখানে নিয়ে খাবার দিতাম। এবং এরকম ছোট ছোট কাঠের প্যাকেটের মধ্যে ছিল গুলি, এগুলো আমি আইনা, মানে ওই আমার ঘর ছিল তো ওখান থেকে আইনা মসজিদে দিছি, মানে অপারেশনে যাবে। তো যাই হোক, মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুর ডাকেই মুক্তিযুদ্ধ হয়েছে এবং দেশ স্বাধীন হয়েছে। এটা আমার মনে হয় যে বাংলাদেশে যেই দলই করুক, এটাকে কেউ অস্বীকার করতে পারবে না, এটা আমার বিশ্বাস। আর দেখেন, বাংলাদেশ স্বাধীন হওয়াতে আমরা বাঙালিরা আপনার ব্যবসা বাণিজ্য করতেছি। এই যে ব্রিজগুলো হয়েছে, যেমন যমুনা সেতু, পদ্মা সেতু হচ্ছে, চট্টগ্রামের যে 3টা সেতু পরে সেটাও হয়েছে। হ্যাঁ, আবার এটারে আবার ডাবল করে আবারও করছে। তা আমি এটা আগে এক ইয়েতে যেতে হলে, যেমন আমার মনে আছে আমি ব্যবসায়িক কাজে আমি আরিচার থেকে ঢাকা থেকে বাসে উঠে আরিচার থেকে ফেরিতে গিয়া নগর বাড়িতে যেতাম। আজ বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই পর্যন্ত গাড়ি নিয়ে যাওয়া যায়। তা আমি বলবো যে বাংলাদেশ হওয়াতে আমরা বাঙালিরা আজকে ব্যবসা করতেছি।
আর যদি পাকিস্তান এখানে হতো থাকতো, তাহলে আমরা তাদের পাওয়া চাইতে গোলামি করতে হতো, চাকরি করতে হতো তাদের। আজ আমরা এই যে মনে করেন আমার এই RNN টেলিভিশনটাই ধরেন, এটার মালিক আমি হতে পারতাম না, হয়তো কোনো এই অবাঙালি, হয়তো কোনো রাজাকার। কিন্তু আজ এই বঙ্গবন্ধু দেশের স্বাধীনতার ডাক দিয়া এই দেশকে স্বাধীন করেছে, এবং মাত্র 3টা বছর সে এই দেশ শাসন করার ভাগ্য হয়েছিল। উনি হয়তো থাকলে আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রীকে সম্মান জানাইয়ে আমি বলবো যে যদি বঙ্গবন্ধু আজ বেঁচে থাকতো, আর অনেক কিছু এই দেশে উন্নয়ন হতো। কারণ ওনার উদ্দেশ্যই ছিল সোনার বাংলারে স্বর্ণ দিয়া সোনার বাংলা করতে। ধন্যবাদ। তবে একটু ঈদের কথা, বলেন। মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনকের কন্যা দেশরত্ন শেখ হাসিনা, উনিও যেভাবে শক্ত করে এই হাল ধরেছে, আজকে সে 4বারের প্রধানমন্ত্রী। আল্লাহ চাইলে আরো অনেকবার হতে পারবেন। আমি বলবো যে দেশ অনেক এগিয়ে চলছে, আমরা ব্যবসা বাণিজ্য আমাদের ইচ্ছা মতো করতে পারতেছি। তবে একটা চালের মধ্যে কিন্তু ধান বা যে কোটা, এটা থাকবেই। 100 জনের মধ্যে 100 জনেই ভালো হবে এরকম কথা না। আমরা ব্যবসা করতে গিয়ে কিছু কিছু জায়গায় প্রবলেমও পড়ি, সেটা আমি বলি না। তবে এই জাতির জনককে আমি আমার দিক থেকে বলবো যে উনি বেঁচে আছে, এখনো আছে, এবং ওনার নির্দেশে এই দেশ চলতেছে। ধন্যবাদ আল হাসান মিয়া ভাই আপনাকে। এই যে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ, স্বপ্নের সোনার বাংলাদেশ, এই সোনার বাংলাদেশে তিনি যা চেয়েছিলেন, তিনি বলেছিলেন সারা পৃথিবীর মানুষ পেয়েছে, সারা পৃথিবী পেয়েছে সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। আজকে 1757 সালে দেখবেন নবাব সিরাজউদ্দৌলার আশেপাশে যারা ছিল তারা বিশ্বাসঘাতকতা করেছিল। 75-এ যারা বঙ্গবন্ধুর আশেপাশে ছিলেন তারাই বিশ্বাসঘাতকতা করেছিল। 111-এর সময় দেখেন আপনারা যে ভূমিকা রেখেছেন নেত্রীর জন্য, তখনই দেখেছিল আশেপাশে যারা ছিল তারা বিশ্বাসঘাতকতা করেছিলেন। আজকেও মনে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর আশেপাশে ত্যাগী, যোগ্য, বন্ধ করে দেন এটা, নেতাদের চেয়ে কিছু চাটুকার, আমার বন্ধুবর ওবায়দুল কাদেরের ভাষায় হাইব্রিড কাউয়ারাই বেশি আশেপাশে সারা দেশে এক প্রকার দাপটে ত্যাগী নেতাকর্মীরা কোণঠাসা, যদি বলেন। অনেক বড় বিষয় নিয়ে আসছেন আজকে। মুজিব বর্ষ নিয়ে আলোচনার মধ্যে বঙ্গবন্ধুর জীবন আলেখ্য নিয়ে কথা বলাই উচিত। এর বাইরে মুজিবের আদর্শের সৈনিকরা খুব গিয়ে আসলে ওইগুলা আনা যাবে না। হ্যাঁ, এগুলা বলা মানে একটার সাথে একটা ইয়ে হবে না। তারপর মানে আজকে মুজিব শতবর্ষ উপলক্ষে আলোচনার মধ্যে মুজিব বঙ্গবন্ধুর জীবন আলেখ্য নিয়ে বলবো। আমি ওই দিকেই থাকি, তারপর আপনার উত্তরটা একটু সংক্ষেপে দিব। বঙ্গবন্ধু 55 বছর বয়সে ওনার জীবন অবসান ঘটে। আমরা এখানে যারা আছি, আমার মনে হয় সবারই প্রায় 55 বছরের বেশি আছে। অফকোর্স আপনার তো অনেক বেশি ভাই, 55 বছর হয়েছে মনে হয়, আমাদের 55-র কাছাকাছি। আমাদের কাউকে কি দেখতে বঙ্গবন্ধুর মতো মনে হয়? এই যে গড গিফটেড, আল্লাহর কি একটা কুদরত, এই যে একটা দেহাবয়ব, এটাও কিন্তু একটা আল্লাহ প্রদত্ত। এই যে ওনার মধ্যে যে একটা ইয়ে ছিল, আত্মমর্যাদাশীল একটা ব্যক্তি, কাউকে মানে তোয়াক্কা করতেন না। নাজিমুদ্দিন ভাই, মানে নাজিমুদ্দিন আল আজাদ ভাই, আমি নাজিম ভাই বলি, মাননীয় সাবেক মন্ত্রী মহোদয়, উনি যে সুন্দরভাবে বললেন যে পৃথিবীর সমস্ত নেতারা বঙ্গবন্ধুকে সমীহ করতেন। বঙ্গবন্ধুর দুর্ভাগ্য উনি বাংলাদেশে ওনার জন্ম হয়েছে, আর বাঙালি জাতির সৌভাগ্য বঙ্গবন্ধুর মতো নেতার জন্ম হয়েছে। আমি বুঝতে পারলাম কিনা আমি জানি না। কারণ ওনার জন্ম যদি ভারতবর্ষে হতো, ওনার জন্ম যদি আজকে মালয়েশিয়াতে হতো,
তাহলে সারা বিশ্বকে উনি নেতৃত্ব দিতেন। ওনার জন্ম যদি অন্য দেশে হতো তাহলে তাকে ক্ষমতায় আসার 3.5 বছর পর আত্মাহুতি দিতে হতো না। আমরা বাঙালি জাতি বীরের জাতি। আপনি বললেন যে বঙ্গবন্ধু বলেছিলেন যে আমি পেয়েছি চোরের খনি। হ্যাঁ, সবাই কিন্তু চোর, সবাইকে উনি চোর বলেননি। এখনো বাংলাদেশের শতকরা 98% লোকই তো ভালো, অবশ্যই 1-2 খারাপ আছে। যেখানে ওই যে চান্মিয়া ভাই বললেন যেখানে ধান থাকবে সেখানে কিছু তো চিটা থাকবেই। সুতরাং এগুলো নিয়ে এগোতে হবে। আজকের দিনে এই মুহূর্তে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তার একমাত্র কারণ যিনি রাষ্ট্র ক্ষমতায় আছেন, যিনি রাষ্ট্রকে নেতৃত্ব দিচ্ছেন, তার দমনীতে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহমান। তিনি চিন্তা করেন বঙ্গবন্ধু কিভাবে বাংলাদেশটাকে চেয়েছিলেন, সেভাবে কাজ করতে চায়। আজকে কিন্তু চান্মিয়া ভাই কিছু কথা বললেন যে বাংলাদেশে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গাড়ি নিয়ে যাওয়া যায়। এটা তো ছিল ওনাদের সময়, ওনারা যখন শিশুকালে ছিল বা কিশোরকালে ছিল তখন ছিল স্বপ্ন। এখান থেকে কুমিল্লা যেতে 3টা ফেরি লাগতো। এই আজকের বাংলাদেশ এটা একটা ম্যাজিক, একটা রেডিক্যাল চেঞ্জ। এটা মনে হয় যে আলাদিনের চেরাগ। এখন যারা শেখ হাসিনার নেতৃত্ব বিশ্বাস করেন না, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেন না, যারা বাংলাদেশের উন্নয়ন চান না, তাদের দৃষ্টিতে তো তাদের চোখে তো পর্দা লেগেই থাকবেন। আজকে বিদ্যুৎ কখন যায় কেউ বলতে পারবে না, অথচ এই সরকার আসার ইমিডিয়েট আগের যে সরকারটা ছিল তারা যখন ক্ষমতায় ছিল বিদ্যুৎ কখন আসে মানুষ জানতো না। হারিকেন এবং মোমবাতি ছিল একমাত্র আমাদের ভরসা। আজকে বিদ্যুতের সারপ্লাস উৎপাদন, যোগাযোগ ব্যবস্থার রেডিক্যাল চেঞ্জ। যেখানে হেনরি কিসিঞ্জার স্বাধীনতার পর বলেছিলেন বাংলাদেশ ইজ এ বটমলেস বাস্কেট, তলাবিহীন ঝুড়ির দেশ, সেই হেনরি কিসিঞ্জার এখন বলে বাংলাদেশ খাদ্য উদ্বৃত্তশীল একটি দেশ। এইটা কিন্তু শেখ হাসিনার অবদান। এখন আমি যদি বলি যে শেখ হাসিনার অবদান, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, আমি যদি বলি যে শেখ হাসিনার নেতৃত্বে করোনা আমরা মোকাবেলা করেছি, একদল লোক আছে বলবে আমি নাস্তিক। আর এই আল্লাহ তো ভালো কাজগুলো করার জন্য আমি প্রথমেই বলেছি যে কাউকে না কাউকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। বাঙালি জাতির অবিসংবাদিত নেতা হিসেবে বঙ্গবন্ধুকে আল্লাহ কবুল করেছিলেন, যে কারণে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। শেখ হাসিনাকে আল্লাহ কবুল করেছেন, তার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে। এই জন্য শেখ হাসিনা দেশ চালিয়ে যাচ্ছেন। এই সত্যটা মেনে নিতে সমস্যা কোথায়? বঙ্গবন্ধু তার জীবনালেখ খুব বিশাল। যেমন উনি বিশ্ব নেতাদেরকে উনি কিন্তু থোড়াই কেয়ার করতেন। স্বাধীনতার পর আমরা ইতিহাস থেকে বলছি, তারা তো ইতিহাসের সাক্ষী। পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে সেই হিথ্রো এয়ারপোর্ট হয়ে যখন নয়াদিল্লি দিয়ে যেন বাংলাদেশে আসেন, হিথ্রো এয়ারপোর্টে ডেভিড ফ্রস্ট নামের এক ব্রিটিশ সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন যে তোমার শক্তি কি, হোয়াট ইজ ইউর স্ট্রেংথ অফ পলিটিক্স, তোমার রাজনৈতিক শক্তি কি? সে বলছে যে মাই পিপল ইজ মাই স্ট্রেংথ অফ মাই পলিটিক্স, আমার দেশের জনগণ আমার রাজনীতির শক্তি। বলছে যে তোমার দুর্বলতা কি? বলছে যে আই লাভ দেম টু মাচ, আমি তাদেরকে খুব বেশি ভালোবাসি। কথা তো সত্য। এই দেশের মানুষ তাকে জেলখানায় বন্দি রেখে, এই যে ভাই বললেন যে আমি মুক্তিযুদ্ধ করি নাই, মুক্তিযুদ্ধের কাজে আমি সহযোগিতা করেছি, সবাই কিন্তু মুক্তিযোদ্ধা নয়, কিন্তু মুক্তিযুদ্ধকে সমর্থন করেছিল কিন্তু 99% বেশি লোক, হাজার হয়তো 5-10 জন বিরোধিতা করেছে। তো আমি সেটাকে বলতে চাই, তাহলে বঙ্গবন্ধুর নেতৃত্বকে ধারণ করেছিল বলে বঙ্গবন্ধুর গান মুজিব বায়া যাওরে ও কোনো দরিয়ার মাঝে বাঙালিদের নিশান মুজিব বায়া যাওরে, এই গানগুলো গাইতে গাইতে কৃষকরা যুদ্ধ করেছিল সেদিন। মা বোনরা মুক্তিযুদ্ধে শরীরের পশম দাঁড়িয়ে যায়, তারা নিজে, আমার মা চাচা এরা বলেছে, তাদের কাছে গল্প শুনেছি যে আমরা নিজেরা খাইনি, মুক্তিযুদ্ধদের খাবার সরবরাহ করেছি আমরা। এত সহযোগিতা করেছে। বঙ্গবন্ধু যখন স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন, উনি তো বললেন ডেভিড ফ্রস্টকে যে আমি, আমার দেশের জনগণ হলো আমার শক্তি, আমি তাদেরকে বেশি ভালোবাসি, এটাই আমার দুর্বলতা। উনি যেদিন ওনাকে যেদিন হত্যা করা হয়, সেদিন বেশি ভালোবাসার কারণে, বেশি দুর্বলতার কারণে কিন্তু ওনাকে সেদিন জীবন দিতে হয়েছিল। ঠিক সেদিনই কিন্তু সেই ভারতে বিমানবন্দরে নেমে উনি কিন্তু শ্রীমতী ইন্দিরা গান্ধীকে বলেছিলেন যে আমার দেশ শত্রু বাহিনী থেকে মুক্ত হয়েছে, মিত্র বাহিনী থেকে এখনো মুক্ত হয়নি, আপনি কথা দিতে হবে আপনার মিত্র বাহিনী কবে নাগাদ ফিরিয়ে নেবেন। নাজিম ভাই ঠিক বললাম কিনা? এমন সাহসী নেতা
কজন এই পৃথিবীর বুকে আছে আমাকে বলেন যেই ভারতবর্ষ আমাদেরকে এত সহযোগিতা করলেন, যে ইন্দিরা গান্ধী সরকার এত সহযোগিতা করলেন, সেই ইন্দিরা তিনি বলছেন শ্রীমতী ইন্দিরা গান্ধী আপনি আমাকে ওয়াদা দিতে হবে আমার মিত্র বাহিনী কবে নাগাদ দেশ ছেড়ে আসবেন। সেদিন আমি মনে করি আমার দেশ পূর্ণ স্বাধীন হয়েছে। সেদিন ইন্দিরা গান্ধী বলেছিলেন যে আপনার সামনে 17ই মার্চ আপনার জন্মদিন, এই জন্মদিনের আগেই আমরা ইনশাল্লাহ আমরা আপনার দেশ থেকে মিত্র বাহিনীকে ফিরিয়ে আনবো। এই যে সাহসিকতা, নতুন প্রজন্মকে এই ইতিহাসটা জানতে হবে যে যারা আমাকে সহযোগিতা করলো, যারা নেতৃত্ব দিল, যারা আমাদেরকে এক মুঠি শরণার্থীকে খাবার দিল, অস্ত্র দিয়ে সহযোগিতা করলো, যুদ্ধে সহযোগিতা করলো, সেই দেশের রাষ্ট্রপ্রধানকে এই কথাটা বলতে পারলেন যে আমার দেশ থেকে মিত্র বাহিনী আপনি কবে আনবেন। এটা কি ছোটখাটো কথা? সাহসিকতার বিষয়। এই যে সাহস, বিশ্ব নেতারা ওনাকে সমীহ করতেন, যে ওআইসিতে গিয়েছিলেন, আলজেরিয়াতে গিয়েছিলেন, ফিদুল কাস্ত্রো কি বলেছিলেন সব আমরা জানি, কিন্তু বিষয় হলো যে এই যে সৎ সাহস, এটাই বঙ্গবন্ধুর আদর্শ। নতুন প্রজন্মের কাছে একদম শেষ পর্যায়ে আমি শেষ করে দিচ্ছি। নতুন প্রজন্মের কাছে যেহেতু একটা আলোচনায় আসছি, এত হট আলোচনা, আমি আজকে সারাদিন অনুষ্ঠানের মধ্যে ছিলাম, তারপরে ক্লান্তিটা আমার দূর হয়ে গেছে ওনাদের কথা শুনে, বিশেষ করে নাজিম ভাই যে ভালো কথা বললেন। নতুন প্রজন্মের কাছে আমার একটা মেসেজ, এই দেশটা 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা এই দেশটাকে, স্বাধীন দেশটাকে পেয়েছি। স্বাধীন দেশের জন্য আমাদের প্রজন্ম যারা আছে, আমাদের কোনো ভূমিকা নাই। আমরা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, আমরা মুক্তিযুদ্ধের চেতনা লালন করি। নতুন প্রজন্মের কাছে আমার অনুরোধ থাকবে, রাষ্ট্র ক্ষমতায় কে থাকলো কে গেল সেটা আমাদের মুখ্য বিষয় নয়, দেশটা আগালো কিনা, এই দেশটা মুক্তিযুদ্ধের চেতনায় সমুন্নত একটি দেশ হিসেবে বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলাদেশ হলো কিনা সেদিকে আমাদের সোচ্চার থাকতে হবে। অতি সম্প্রতি যেহেতু মুজিব বর্ষ শেষ হয়ে যাচ্ছে, আমরা খুবই ভাগ্যবান যে মুজিব বর্ষ দেখেছি, কিন্তু মুজিব বর্ষটা এটা বিধাতার হুকুম, সারা পৃথিবী জুড়ে আছে। করোনা আক্রান্তর কারণে আমরা কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা এটা করতে পারিনি। আগামী বছর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা একটি বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলাদেশ চাই। শেখ হাসিনার নেতৃত্বে দেশটা এগিয়ে যাচ্ছে, দেশটা এগিয়ে যাক। শেখ হাসিনা সরকারকে যার অবস্থান থেকে সহযোগিতা করুন, কারণ আমি বিশ্বাস করি শেখ হাসিনার সরকার মানে মুজিব আদর্শের সরকার। মুজিব আদর্শের সরকার মানে উন্নয়ন বান্ধব সরকার, জনবান্ধব সরকার। এই দেশের আজকে এই দেশ পৃথিবীর বুকে উন্নয়নের রোল মডেল। আমরা এই দেশটাকে একটি সমৃদ্ধশালী সুন্দর বাংলাদেশ হিসেবে দেখতে চাই, এটাই আমার মেসেজ। ধন্যবাদ ব্যারিস্টার জাকির সাহেব, আপনি অনেক সুন্দর আলোচনা করেছেন। প্রিয় দর্শক, আমরা একদম শেষ পর্যায়ে বর্তমান এই সময়ে রাজনীতিবিদদের কাছে বঙ্গবন্ধুর থেকে কি শিক্ষা আছে বলে মনে করেন, যদি সংক্ষেপে বলেন? বঙ্গবন্ধুর থেকে শিক্ষার তো অবশ্যই আছে। উনি রাজনীতি করেছেন মাটি ও মানুষের জন্য। আজকে আমাদের দেশের যে সরকার আছেন, সে সরকার প্রধানকে, তিনি হচ্ছেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি সময় যেহেতু কম, দেশ উন্নয়নের মহাসড়কে নিঃসন্দেহে এ ব্যাপারে বিতর্কের কোনো অবকাশ নেই, কিন্তু আমাদের দেশের যে বিভিন্ন ধরনের সামাজিক অবক্ষয়, নৈতিক অবক্ষয়, ধর্ষণ, তারপরে আপনার এই দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ, এতগুলো মোকাবেলা করা এবং সব কিছু মিলায়ে যে সাইডটা, এখানে হলো যে আমাদের একটা জাতীয় ঐক্যের প্রয়োজন আছে। মাননীয় প্রধানমন্ত্রী বিগত জাতীয় নির্বাচনের পরে জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন যে ন্যাশনাল ইউনিটি দরকার আছে, কারণ বর্তমান যে বিশ্ব এবং বর্তমান প্রেক্ষাপট, করোনাকাল সম্পর্কে আমাদের ব্যারিস্টার সাহেব বলেছেন। আমি বলতে চাই স্বাস্থ্যবিধি মানা বা সব কিছু নিয়ে দেশের জনগণ সবার সচেতনতার সাথে আমরা এটাকে মোকাবেলা করার আমি বলতে চাই না। আল্লাহর কাছে আমরা সাহায্য চাই, আল্লাহ আমাদেরকে মাফ করুক। তো এটাই আমাদের কথা। মোকাবেলা শব্দটা আমি এখানে প্রয়োগ করতে চাই না, তবে নেতৃত্বের আমি যে সাফল্য এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই, কারণ যিনি নেতৃত্বে থাকেন অ্যাকাউন্টটা সেখানে থাকে। তো এটা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এখন দেশকে চালাচ্ছেন এবং আমরা আল্লাহ মধ্যে ভালো আছি, এটা যেমন দিক। আর জাতীয় ঐক্যের কথাটা আমি যেটা বললাম, এটা মাননীয় প্রধানমন্ত্রী যদি, রোহিঙ্গা একটা বিরাট সমস্যা, এবং আপনারা চিন্তা করেন যে আমাদের আমেরিকার নির্বাচন হলো, ওদিকে লাদাখ সীমান্তে চীন ভারতের সাথে
আপনার একটা সংঘর্ষ হয়ে গেল এবং উপমহাদেশের চতুষ্পাশে যে রাষ্ট্রগুলো সার্ক কান্ট্রিগুলোর মধ্যে আপনার নেপাল বলেন, শ্রীলঙ্কা বলেন, মালদ্বীপ বলেন, সমস্ত দেশের মধ্যে একটা অস্থিরতা কাজ করছে এবং আমরা এমন একটা অবস্থায় ভারত এবং চীনের সাথে সাংঘর্ষিক অবস্থা, আবার চীন আমাদের উন্নয়নের পার্টনার, আবার ভারত আমাদের অকৃত্রিম বন্ধু। আর ভারতের সাথে পাকিস্তানের আবার কত ভারতের সাথে পাকিস্তানের যে সম্পর্ক, অথচ আমরা সার্ক কান্ট্রি। তো এখানে আজকের এই সময়ে চারিদিকে আমার মনে হচ্ছে একটা অস্থিরতা কাজ করছে। আমার দেশকে সুসংহত করা এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি বা কমিটমেন্ট নিয়ে এগিয়ে যাচ্ছেন, সেখানে একটা জাতীয় ঐক্য প্রয়োজন এবং বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী শুধু একটা দল কেন করবে? এটা হতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী, আমি তার কাছে আবেদন জানাবো যে সার্বজনীন যেন হয়। আপনি মহাজোট করেছেন, আপনি বিভিন্ন ধরনের কিন্তু সব কিছু যেন মনে হচ্ছে একটা দলের ভেতর থেকে চলছে। এটা না, বঙ্গবন্ধু যে টাইটেল অফ দ্য নেশন, জাতির জনক, বঙ্গবন্ধু কোনো দলের ব্র্যাকেটের মধ্যে আটকানো নয় এখন আর। অতএব সব দল, সব মত, সকল স্তরের সবাই বঙ্গবন্ধু নিয়ে কোনো বিতর্ক হবে না। জাতির জনক আমাদের আদর্শ হবে এবং সেটা সামনে নিয়ে একটা জাতীয় ঐক্য একমাত্র পারেন মাননীয় প্রধানমন্ত্রী। অন্য কারো নেতৃত্বের দ্বারা এটা সম্ভব কখনো হবে না, এটা আমি প্রত্যাশা রাখলাম। ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় যে আরো সুন্দর, আরো সার্থক হবে যদি আমরা সার্বিকভাবে সবাইকে সম্পৃক্ত করে আমরা দেশের উন্নয়নের সকল ক্ষেত্রে আমরা এগিয়ে যেতে পারি এবং মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে একটা সর্বাত্মক এবং সমষ্টিক প্রচেষ্টা, একটা নিদর্শন যেন থাকে, এটা ইচ্ছা। ধন্যবাদ। আমরা শেষ করতে চাই, যদি এক বাক্যে যদি বলেন আলহাজ মোহাম্মদ চান মিয়া ভাই, শেষ কথা। যেহেতু আমাদের টকশো অনুষ্ঠানটি শেষ পর্যায়ে, তা আমি কথা আর বলছি না বেশি, তবে একটা কথাই বলছি যে আমাদের জাতির জনকের কন্যা, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে আল্লাহ যেন হায়াত দারাজ করে। উনি যেন যেই উদ্দেশ্য নিয়ে, দেশের উন্নয়নের উদ্দেশ্য নিয়ে সামনের দিকে আগাচ্ছে, আল্লাহ যেন ওনার উপরে খাস রহমত দান করে এবং ওনার হায়াত দান করে। আর আমরা যারা ব্যবসায়ী হই আর চাকরিজীবী হই, এই দেশের সব বাঙালি এখন আর সরকার বা অন্য কোনো দল না, যে সরকার হবে তার সবই তার জনগণ, সবাই তার প্রজা। তা আমি বলবো এখন দেশে দলমত নির্বিশেষে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আপামর জনগণকে আমি বলবো সবাই একত্রিত হয়ে জনগণের জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। ধন্যবাদ। বৈশ্বিক করোনা মহামারীর এই সময়ও আজকে টকশোতে আসবার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জনাব ব্যারিস্টার জাকির ভাই আপনাকে, সাবেক মন্ত্রী নাজিমউদ্দিন আলাজাদ সাহেব এবং জনাব আলহাজ মোহাম্মদ চান মিয়া, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এই ছিল আজকের আলোচনা মুজিব শতবর্ষ। আপনারা যারা যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আগামী পর্বে আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো বিষয়কে সাথে নিয়ে, নতুন কোনো পর্ব অতিথিকে নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং RNN টেলিভিশনের সাথে থাকুন। ধন্যবাদ। বাঙালির তুমি, বাংলার তুমি, বাংলার তুমি সারা পৃথিবী, তোমার জন্য হে পিতা, চির উন্নতশীল।